আমরা সম্ভবত প্রথম ক্রাউড ফান্ডিং সবচেয়ে বেশি আকারে করছি, যেটা আমাদের এখন পর্যন্ত বাংলাদেশে প্রায় 20 কোটি টাকার মতো। সমালোচকদের বলবো যে খুব ভালোভাবে খেয়াল রাখেন যে আসলে আমরা কি করতেছি, কীভাবে করতেছি। 3-4 বছর পর্যন্ত আমাকে গালাগালি করতে পারবেন, 5 বছর পরে গালাগালি করাটা কঠিন। আমরা যখন কেউ আমাদের এখানে ইনভেস্ট করে, আমরা তাদেরকে নিরীহ একটা কোশ্চেন করি, অনেকেই কোশ্চেন শুনে খেপে যায়। আমরা তাদের জিজ্ঞেস করি আপনার টাকাটা হালালি উপার্জন করা কিনা। তবে আফ্রিকানে যে আগ্রহটা বাংলাদেশে তৈরি হয়েছে, সেটা এই হাইপটা তোলার জন্যে পজিটিভলি যদি বলি তাহলে আমরা দায়ী, নেগেটিভলি বলি তাহলে আমাদের জন্য এটা হচ্ছে অনেকটা। 10 বছর আগে কি আমি জানতাম যে আগস্টের 5 তারিখে শেখ হাসিনা পালায় যাবে? ওই নেতাদের পালাতক লিগার, ওদের টাকা নিয়ে আসতে হবে আমাকে। আবার আমরা কলাপস করলেই যে বাংলাদেশে ক্রাউড ফান্ডিং একেবারে বন্ধ হয়ে যাবে, আবার কোনো নতুন কোনো কোম্পানি আসবে না, এটাও ঠিক না। ইনভ্যালিড একটা কোশ্চেন। আমি কদিন আগে শুনলাম যে এনসিপি টাকা পয়সাও নাকি মানে আমাদের এখানে আসতেছে। কেউ এমআইটিতে জব করেন, এরকম ইনভেস্টমেন্টও আমাদের আছে। এটা 15-20 কোটি বা বড় একটা অ্যামাউন্ট উপার্জন করার চাইতেও বেশি ইম্পর্ট্যান্ট। কারণ আমরা ফেল করলে বাংলাদেশে অনেকে বিশ্বাস হারাবে। যে বিজনেসে কোম্পানির মালিককে অপারেশনে ইনভলভ থাকতে হয়, সেটা একটা মুদি দোকান। সে দোকানটা কখনোই সুপার শপ হতে পারবে না, অনেকগুলো ব্রাঞ্চ ওপেন করতে হবে। যেমন ধরো অনেকে বলে যে আমি ঘুমাই কীভাবে এই পেইন নিয়ে। আমি নিশ্চিন্তে ঘুমাই, এবং খুব ভালো ঘুমাই। তোমার রুম থেকে সম্ভবত আমার ঘুমের ডাক শোনা যায়। যে উদাহরণ সৃষ্টি করতে যাচ্ছি আমরা, এটা বাংলাদেশে বিরল। আমার পার্সোনাল যেটা খরচ, বাজার খরচ, এটা আমাদের খুবই কম। আর তুমি মনে হয় আমাদের বাসায় গেছো, আমরা ফ্লোরিং করে থাকি, শুধু রান্নার কিছু জিনিসপত্র আছে। আমি খুবই সিম্পল লাইফ লিড করি। এটা আমার আসলে মনে হয় $300 হলেই চলে যায়। ডেস্টিনির সাথে আমাদের চলে না, কারণ হচ্ছে ওরা একটা এমএলএম কোম্পানি, আমরা এমএলএম কোম্পানি, আমরা ক্রাউড ফান্ডিং কোম্পানি। আমরা প্রজেক্ট করতেছি এবং আমাদের ফিজিক্যাল প্রেজেন্স আছে। আমরা এগ্রিকালচার দিয়ে শুরু করছি, পরবর্তীতে আমরা বাসা বিল্ডিং কিনে সেটা ভাড়া দেওয়া, মানে রেন্টিং বিজনেস। বাড়ি রিয়েল এস্টেট না বলে এটাকে রেন্টিং বিজনেস বলা ভালো। রেন্টিং বিজনেসে যাব, আর একটা হচ্ছে ট্যুরিজমে যাব, যারা 20%, 16%, 20%-এর বেশি প্রফিট দিয়ে ফেলতেছে। কৃষিকাজে এত বেশি প্রফিট করা টাফ। কাজে এই ধরনের কোনো যদি কোম্পানি থাকে, সেখান থেকে সাবধান থাকার অনুরোধ রইল। এটা প্রথম আসছে আসলে অ্যালান কোয়াটারমেইনের যে বইগুলো ছিল, মানে অ্যালান কোয়াটারমেইনের যে ক্যারেক্টারসটা ছিল। দেন এটা 97 সালে। দেন তখন মনে হতো যে আফ্রিকায় বেড়াতে যাওয়া দরকার আর কি। এরপরে উইলবার স্মিথের যখন বই পড়া শুরু করলাম, তখন ব্যাপারটাকে আরও অন্যরকম লাগলো। মাইকেল সেভার্স বা এই ধরনের যে ক্যারেক্টারগুলো ছিল। দেন রিভার গড একটা বই আছে উইলবার স্মিথের মিশন নিয়ে, ওইখান থেকেও অনেকটা। এরপরে যখন এটা নিয়ে পড়াশোনা শুরু করলাম আলাদাভাবে 2012 সালের পরে, 13 সালের দিকে, তখন মনে হলো যে হ্যাঁ, আফ্রিকাতে বিজনেসের ব্যাপক অপরচুনিটি আছে। এবং এরপরে আসলে পড়াশোনা করতে 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 এই অবস্থায় আসা। আসলে এটা উগান্ডা আসার ব্যাপারে যখন ডিসিশন নিলাম 14 সালের দিকে, 14 সালের মাঝামাঝিতে, 2014-তে। আমার তখন সফটওয়্যার ফার্ম ছিল ঢাকাতে, শ্যামলী ক্রিকেট ক্লাব মাঠের পাশে। ওই অফিসটা আমি ক্লোজ করে দিই, ক্লোজ করে গ্রামে চলে যাই, কারণ যেহেতু আমি কৃষিকাজ জানি না, এখানে কৃষিকাজ করবো ডিসিশন নিছি। সো প্রথমে কৃষিকাজ আমাকে শিখতে হবে। তো 2014 সালের 29শে আগস্ট আমি আসলে গ্রামে চলে যাই, আমাদের বগুড়া গ্রামে। এবং সেখানে কৃষিকাজ শুরু করি, ধান চাষ, ছাগল পালা নিজের হাতে, তারপর সবজি চাষ, এগুলো শিখি, নিজেও করি। সেই সবজিগুলো আবার ঢাকায় আমি হোম ডেলিভারি করি। এরপরে যেমন এখানে এসে কারুতরি গ্লোবাল নামে একটা কোম্পানি আছে, ইন্ডিয়ান কোম্পানি, ব্যাঙ্গালোর বেস। ওরা ইথিওপিয়ার গাম্বেলার প্রদেশে 2 লাখ হেক্টর জমি লিজ নিছিল। 2 লাখ হেক্টর, দ্যাট মিনস এটা মানে পুরো টাঙ্গাইল জেলা, ঢাকা জেলা মিলে যতখানি হয় আর কি, আরও বেশি হতে পারে, 90 বর্গ কিলোমিটার। তো ওইখানে ওরা পাঞ্জাবির থেকে 50 জন কৃষক নিয়ে আসছিল, যাদের 100 থেকে 150 একর জমি চাষাবাদের অভিজ্ঞতা ছিল। সো ওইটার রিপোর্ট ডিটেলস পড়ার পর আমি দেখলাম যে তারা আসলে 100-150 একরের যে চাষাবাদের অভিজ্ঞতা, সেটা নিয়ে যখন ওরা 2500 একরে চাষাবাদে গেল, তখন ওরা ফার্স্ট টাইম ফেল করলো আর কি। তো আমার যেটা মনে হয়েছে যে এগ্রিকালচার নিজে 4-5 বছর না শিখে এগ্রিকালচার আসা উচিত না, 1 নম্বর। 2 নম্বরটা হচ্ছে যে স্মল স্কেল ফার্মিং আর লার্জ স্কেল ফার্মিং টোটালি ডিফারেন্ট থিং। স্মল স্কেল মানে 100-150 একর জমি চাষাবাদের অভিজ্ঞতা দিয়ে 5000 একর জমি চাষাবাদ, এটা খুবই কঠিন ব্যাপার। ম্যানেজমেন্ট, মেশিনারিজ, টেকনোলজি, প্ল্যানিং সবই আলাদা। তো এই জন্যে পরবর্তী ধাপে যেটা ছিল যে আমি হয়তো 2-4 একর জমি চাষ করতেছি, পরে সেটা এখন আমাদের 80 একর জমি চাষাবাদ আছে বাংলাদেশে। 2টো প্রজেক্ট মিলে 80 একর প্লাস আমাদের প্রায় 500 গরু অভিজ্ঞতা, একসাথে 500 গরু চাষাবাদের অভিজ্ঞতা আছে, পালনের অভিজ্ঞতা আছে। তো এই 2014 থেকে
সাল মানে 8-9 বছরের একটা প্রস্তুতি ছিল এখানে আসার ব্যাপারে, এগ্রিকালচার নিজে থেকে শেখা, বাজার বিপণন ব্যবস্থা শেখা। আর যেটুকু শিখছি সেটাও এখানে 5,000 একরে চাষাবাদের জন্য যথেষ্ট না। যে কারণে আমি যখন উগান্ডাতে আসলাম গত অক্টোবরে, এরপর আমি 5,000 একর, 7,000, 10,000, 60,000 একর এরকম যে বড় বড় প্রজেক্টগুলো আছে, এই প্রজেক্টগুলো ভিজিট করা শুরু করি এবং এই প্রজেক্টগুলো যেগুলো ব্যবহার করতেছে সেভাবে কাজ করা শুরু করার চেষ্টা করি। বর্তমানে আমরা যেটা করতেছি, আমরা মাত্র 500 একর চাষাবাদ করতেছি এখানে 5,000 একর থেকে। আমরা এটা গ্রাজুয়ালি বাড়াবো, যাতে হচ্ছে আমাদের ফুল ইনভেস্টমেন্ট 5,000 একরে করার পরে যখন সেটার ভুল ডিসিশন হয় তাহলে এটা বড় একটা লস হবে। সো আমরা গ্রাজুয়ালি বাড়াবো, বুঝে এবং শিখে মানে আমাদের চাষাবাদ বাড়াবো আর কি। তো প্রস্তুতির ব্যাপার সেটা হচ্ছে শুধু কাগজে কলমে পড়াশোনা না, প্র্যাকটিক্যালি জমিতে নেমে ধান চাষ নিজের হাতে করা, ধান কাটা নিজের হাতে নিড়ানি দেওয়া, ছাগল ডেলিভারি করা, 2.5 বছর 3 বছর ছাগল চাষ করা, তারপরে ধান চাষ করা, ঘাস লাগানো, ঘাসের ম্যানেজমেন্ট বোঝা, এই লম্বা একটা প্রস্তুতি। কৃষি ফার্মের স্পেসিফিক এখন বাংলাদেশে কেউ ছিলেন না, ইন্ডিয়ান কয়েকজন আছেন। স্টার্ট আপের ক্ষেত্রে অঙ্কুর ওয়ারিকর, তারপর ডক্টর রিতেশ মালিক একজন আছেন, এরকম কয়েকজন আছেন। মোটিভেশন বা এই লেভেলে টনি রবিন্স একজন আছেন। আমাদের ইউরোপে অন্তত 150টা শপ থাকা উচিত। অর্থাৎ আমাদের এখানে যা আমরা সেল করতেছি, যা উৎপাদন করতেছি, এটা আমরা ইউরোপে সেল করব। এটা প্রাকৃতিক চাষ পদ্ধতিতে চাষ করব আমরা। শেষ পরের দিকে হয়তো কিছুটা ফ্রুটস প্লাস হচ্ছে কিছু মেডিসিনাল হার্বসের দিকে মুভ করতে পারি, কারণ মেডিসিনাল হার্বসের একটা বড় চাহিদা আছে ইউরোপে এবং জার্মানিতে মেইনলি। এবং জার্মানরা মেডিসিনাল হার্বসটা প্রথমত মিশর থেকে নিয়ে যেত, নীল নদের অববাহিকায় যে হার্বসগুলো হয়। সো আমাদের এখন যে মাটিতে আছে এটা নীল নদের অববাহিকার মাটি, কিন্তু মিশরে যেটা সমস্যা হয়ে গেছে, মিশর এখন রাসায়নিক কৃষির দিকে চলে গেছে, যে কোনো মেডিসিনাল হার্বস ওখানে যেগুলো উৎপাদন হতো সেগুলো ওখানে আর যেটা হচ্ছে সেটা আসলে কেমিক্যাল ফার্টিলাইজার ইউজ করার কারণে আশেপাশে ওইটা এখন অনেকটা ওরা আগ্রহী না। ওইখানে একটা বড় বাজার আছে, বাট যেহেতু একই ব্যাপার মেডিসিনাল হার্বসে আমাদের অভিজ্ঞতা নাই, আমরা এটা আসলে অল্প করে পাইলটিং শুরু করব। আপাতত আমরা গরু এবং ভেড়া, দুম্বাতে মনোযোগ দিচ্ছি। আর সাথে সাথে আমাদের এই পাশে আমরা কিছু ট্রায়াল চালাবো 4-5 একরে, বিভিন্ন ফসল চাষবাস যেগুলো করা যায়, যেমন পেঁয়াজ, আদা, রসুন, হলুদ, মেডিসিনাল হার্বস যেগুলো আছে সেগুলো আমরা পাইলটিং চালাবো আগামী 2 বছর বা 3 বছর। এই সময়টাতে আমাদের 4,000 বা 4,500 একরে আমরা 4,000 একর মেইনলি 4,000 একরে আমরা গরু এবং দুম্বা পালতে চাই, যাতে এই জমিটা আমরা পুরোপুরি কাজে লাগে। গরু পালন সবসময় লাভজনক, দুম্বাতেও তাই। এই সময়ের মধ্যে আমরা বাকি ডিসিশনটা নিব এরপরে। বাট যেটাই উৎপাদন করি এটা আমরা ইউরোপে সেল করতে চাই। আবার ইউরোপে সেল করতে চাইলে যে এখনই আমরা সেটা পারবো সেটা না। আমাদের কাছে প্রায় প্রতিদিনই প্রপোজাল আসতেছে যে মধ্যপ্রাচ্যে মাংস পাঠায়, অথবা মালদ্বীপে আভোকাডো পাঠায়, অথবা কাঁচামরিচ ফ্রান্সে অথবা স্পেনে পাঠানোর, এগুলো আসতেছে। বাট আমরা আসলে আমাদের প্ল্যানেই ফিক্স থাকতে চাই আর কি। বাংলাদেশে ক্রাউড ফান্ডিং ফিনটেক কোম্পানি অনেকগুলো আছে, যেমন বিনিয়োগ.io আছে, তারপরে iFarmer আছে। এরা ভালো কোম্পানি সুনামের সাথে ব্যবসা করতেছে। বাট ওনারা ফিনটেক কোম্পানি, ওনারা একটা বিনিয়োগ নিয়ে অন্য একজনের প্রজেক্টে ইনভেস্ট করতেছে। এটা ভেরিফাই তারা নিজেরা করতেছে, করে অন্যজনের প্রজেক্টে ইনভেস্ট করতেছে। আমাদের ব্যাপারটা আমরা যেটা ক্রাউড ফান্ডিং করতেছি, ওনারা ক্রাউড ফান্ডিং না, ওনারা করতেছে সেটা হচ্ছে ফিনটেক। আমরা সম্ভবত প্রথম ক্রাউড ফান্ডিং সবচেয়ে বেশি আকারে করছি, যেটা আমাদের এখন পর্যন্ত বাংলাদেশে প্রায় 20 কোটি টাকার মতো আমাদের ফান্ড উঠছে। অনেকে মনে করে, এটা তোমাকে অনেকে বলে থাকবে যে আমরা তো 500, 1000, 100 মানে মানুষ মনে চাইলে একটা বলে দেওয়া যায় আর কি, এরকম বড় অ্যামাউন্ট। বাট আমাদের যতটুকু সক্ষমতা ছিল ক্রাউড ফান্ডিং টাকা তুলে সেটা তো ব্যবসার কাজে লাগাতে হবে, সেটাতে প্রফিট করে দিতে হবে। সো আমাদের এখানে লিমিটেশন আছে বাংলাদেশে। লিমিটেশন বলতে ফান্ড তুললেই হবে না, সেটাকে কাজে লাগানোর সক্ষমতা আমাদের থাকতে হবে। তো ওইটা আমাদের যতটুকু সক্ষমতা ততটুকুই আমরা নিচ্ছি, এর বেশি নিচ্ছি না। আরও বেশি নেওয়ার সম্ভাবনা, সুযোগ সবই আছে, বাট আমরা অতটুকু নিচ্ছি। আর একটা বিষয় এখানে উল্লেখযোগ্য, সেটা হচ্ছে অনেকগুলো কোম্পানি আছে যেটা হচ্ছে আমাদের দেখে শুরু করছে অথবা নিজেরা প্ল্যান করেও শুরু করছে এবং অস্বাভাবিক লাভ দিচ্ছে। এগুলো থেকে সাবধান থাকা উচিত। এটা খুব ইম্পর্টেন্ট। যারা 20%, 16%, 20%-এর বেশি প্রফিট দিয়ে ফেলতেছে, কৃষিকাজে এত বেশি প্রফিট করা টাফ। কাজে এই ধরনের কোনো যদি কোম্পানি থাকে সেখান থেকে সাবধান থাকার অনুরোধ রইল। আর আমাদের এখানে সেটা হচ্ছে যে আমরা এখানে যথেষ্ট ফান্ড নেওয়ার সুযোগ আছে, কারণ আমাদের প্রজেক্টটা বড়।
বাট আমরা এটা ধীরে ধীরেই বাড়বে। এখন যে আমরা মানে শুরু করেই যে প্রচুর ফান্ড পেয়ে যাচ্ছি এরকম না, স্লোলি আগাচ্ছে। এবং আমরা এটাকে সাধুবাদও জানাই এবং এটাকে ওয়েলকাম করি যে আমাদের একটু টানাটানি থাকা ভালো, টাকার টানাটানি থাকা ভালো। তাহলে হবে কি প্রায়োরিটি বেসিস আমরা আমাদের ইনভেস্টমেন্ট প্ল্যানগুলো সেট করতে পারবো। আমাদের কাছে যথেষ্ট ফান্ড থাকলে সেটা আমরা খরচ করে ফেলবো, খরচ করে ফেললে সেটা ভুল ইনভেস্টমেন্ট বা ভুল জায়গায় আমরা বিনিয়োগ করে ফেলতে পারি। সো আমাদের প্রায়োরিটি বেসিস আগামী 1 বছর আমরা খুব স্লো আগাবো, গরুতে দ্রুত আগাবো, দুম্বাতে দ্রুত আগাবো। কারণ হচ্ছে যে এগুলো ক্যাশ, আমি কিনতে পারতেছি, বাচ্চা দিলে বিক্রি করে দিতে পারতেছি, গরু কিনতেছি, গরু ঘাস ফ্রি ঘাস খাচ্ছে, বড় হয়ে যাবে। বাট এর বাইরে যেগুলো ইনভেস্টমেন্ট আছে সেগুলো আমরা খুব জেনে বুঝে এবং খুব সাবধানতার সাথে বিনিয়োগ করতে চাই। আমাদের বাংলাদেশে আমাদের এটা চলছে 3.5 বছর প্লাস। একটা হচ্ছে গ্রিনিফাই মডেল যেটা ছিল, যে আমরা যে ইনভেস্টমেন্ট উঠাচ্ছি সেটা যে প্রফিট হবে বাগান করার পরে, আমরা ওখানে আম বাগান আছে, ড্রাগন বাগান আছে, ওটা বাগান করার পরে এটা থেকে যে প্রফিট আসে, ড্রাগন আম এগুলো সব সেল করার পরে যে প্রফিট আসে, সবগুলো প্রফিট এক জায়গায় আসে। এই প্রফিটটা আমরা 50-50 শেয়ার করি। বাংলাদেশে যেটা ছিল আমাদের 1,25,000 টাকার শেয়ার ছিল, গ্রিনিফাই 1-এ ছিল 1 লাখ টাকার প্রথম যখন শুরু করি। এটার প্রফিটটা আমরা গত বছর থেকে ডিস্ট্রিবিউশন শুরু করছি, এই বছরও আমরা প্রফিট দিতে পারছি। রানিং বছরের আমরা প্রফিটটা আগামী জানুয়ারি মাসে ঘোষণা করব আর কি, এই বছরটা হিসাব করার পরে। কারণ আমাদের ড্রাগন যেটা, এটা নভেম্বর মাসের শেষের দিকে গিয়ে আমাদের শেষ হবে আর কি। সো একই মডেলে এখানেও যেটা আমরা গত 3 বছর প্র্যাকটিস করছি, 3.5 বছর প্র্যাকটিস করছি, একই মডেলে আমাদের এখানে মালিকানা শেয়ার যেটা, সেটাতে আমরা করব, লভ্যাংশ দিব। এখানে আমাদের মালিকানা শেয়ারে এখানে 2টা পার্ট আছে। একটা হচ্ছে আমাদের এখানে যারা বিনিয়োগ করবেন মালিকানা শেয়ারে, তারা এখানকার, আমরা এগ্রিকালচার দিয়ে শুরু করছি, পরবর্তীতে আমরা বাসা বিল্ডিং কিনে সেটা ভাড়া দেওয়া, মানে রেন্টিং বিজনেস, বাড়ি রিয়েল এস্টেট না বলে এটাকে রেন্টিং বিজনেস বলা ভালো। রেন্টিং বিজনেসে যাব, আর একটা হচ্ছে ট্যুরিজমে যাব। সো ট্যুরিজম, রেন্টিং বিজনেস এবং এখানকার এগ্রিকালচার, 3টায় থেকে ইনকাম এক জায়গায় আসবে পুরো প্রফিটটা। এবং একটা বিজনেসে ব্যাকআপ হিসেবে কাজ করবে। কোনো সময় হয়তো এগ্রিকালচার একটু খারাপ যেতে পারে, ট্যুরিজমও হয়তো অনেক সময় খারাপ যেতে পারে, তখন হয়তো এগ্রিকালচার ভালো যেতে পারে। সো এটা ব্যাকআপ হিসেবে কাজ করবে, সেফটি সিকিউরিটি এটা এনশিওর করবে। এবং ইনভেস্টমেন্ট ডিস্ট্রিবিউশন ডিসেন্ট্রালাইজ করা যে ব্যাপারটা, সেটা আমরা করব হয়তো। যেমন আমরা এখানে এগ্রিকালচার শুরু করছি, সেকেন্ড আমরা যে রেন্টিং বিজনেস, এটা হয়তো নাইরোবিতে শুরু করবো হয়তো 6 মাস পর থেকেই। 2টা দেশে, এখানে উগান্ডা এবং কেনিয়া 2টা, এবং তানজানিয়াতে আমরা মুভ করব, যাতে এটা আমাদের ডিসেন্ট্রালাইজেশনটা হয়। তো এইটার পুরো টাকাটা প্রফিট এক জায়গায় আসবে, এবং এই প্রফিটটা আমাদের 50% আমাদের ফেসি ফার্মে, এবং 50% আমাদের শেয়ার হোল্ডাররা যে পরিমাণ শেয়ার নিচ্ছেন, যে ইউনিট শেয়ার নিচ্ছেন $1,000 করে, সেই ইউনিট হিসেবে তারা প্রফিট পাবেন। এটা একটা পার্ট, এইটুকু একটা পার্ট। আর একটা পার্ট হচ্ছে আমরা বলতেছি যে এটার একটা এক্সিট পয়েন্ট থাকবে। কারণ হচ্ছে আমরা কোনো বিজনেস সারা জীবন ধরে চলবে এটা আমরা বিশ্বাস করি না, একটা এক্সিট পয়েন্ট থাকা উচিত। সেটা হচ্ছে 25 বছর পর আমরা আমাদের এই ফুল অ্যাসেট সেল করে যেটা প্রফিট আসবে, মানে যে ক্যাপিটালটা আসবে, সেই ক্যাপিটালটা আমরা শেয়ার করব সবার সাথে। এবং সেটা আশা করি এখন যে আমরা ইনফ্লেশন হিসাব করার পরেও এখনকার হিসাব যেটা আছে, আমরা 4 থেকে 5 গুণ রিটার্ন করতে পারবো ক্যাপিটাল। আর মাঝে যেটা প্রতি বছর লভ্যাংশ, সেটা সবাই পেতে থাকবে। লসের হিসাবটাও একই রকম, আমরা লস হতে পারে। এবং এই লসটা কাভার দেওয়ার জন্য আমাদের তো যে অভিজ্ঞতা আছে, যে আমরা যখন ডিস্ট্রিবিউশন, মানে এটা কী বলে, ডিসেন্ট্রালাইজেশন করে ফেলবো, তখন লসের সম্ভাবনাটা কম, লাভের পরিমাণটা হয়তো কমে আসবে। লস একেবারেই যে লস হবে, এটা আসলে খুব টাফ ব্যাপার। হতে পারে হয়তো 25 বছরের মধ্যে 2টা বছর লস হবে, বাট ওই লস করার সময়টাকে আমাদেরকে সার্ভাইভ করে টিকে থাকাটা খুব ইম্পর্ট্যান্ট। এই জন্যই শুধু এগ্রিকালচার না থেকে আরও 2টা বিজনেসে আমরা মুভ করতে চাই, কিন্তু এগ্রিকালচারে আমরা শুরু করতেছি, এটাকে গুছিয়ে তোলার পরে আমরা বাকি বিজনেসে মুভ করব। এটার উত্তর আমি পাল্টা কোশ্চেন তোমাকে করি। আমি ঢাকা থেকে আসছি হচ্ছে অক্টোবর, তাই না? এই বছর আমরা কুরবানি ঈদে গরু বিক্রি করছি। আমাদের ঢাকাতে বাংলাদেশে যে প্রজেক্ট আছে, সেই প্রজেক্ট কি আমি চালাচ্ছি না আমার টিম চালাচ্ছে? টিম চালাচ্ছে। সো আমি টিম তৈরি করতে পারছি কিনা, এবং সেই টিম প্রফিট করতেছে কিনা আমাকে ছাড়া। আমাদের বাংলাদেশে এখন যে টিম আছে, আমাদের যে গ্রুপগুলো আছে, আমি 2-1 সময় দেখি যে তারা টুকটাক ভুল সিদ্ধান্তও নিচ্ছে। আমি চুপ করে থাকি, তাদের ভুল দেখে জানি যে এটা সলিউশন কি, বাট চুপ করে থাকি। দেখা যায় যে আমি 5 মিনিটে যেটা সলিউশন বলবো, তারা 2 দিন পরে ঠিকই, অথবা 1 দিন পরে ঠিকই সঠিক সিদ্ধান্ত নিয়ে ফেলছে। সো টিম তৈরি করাটা খুব ইম্পর্ট্যান্ট। অনেকে বলে যে নিজে না থাকলে ব্যবসা হয় না। তাহলে স্কোয়ার গ্রুপ, আকিস গ্রুপ
বা এরকম বড় বড় গ্রুপ এত ব্র্যান্ড এস্টাবলিশ করছে, তারা কীভাবে করতেছে, মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো কীভাবে মুভ করে। সো নিজে না থাকলেও ব্যবসা হয়, কিন্তু সেখানে একটু ছাড় দিতে হয়, টিমের উপর ভরসা করতে হয়, টিমে যাদের আসছে তাদের অভিজ্ঞ হতে হয় এবং তাদেরকে ভুল করতে দিতে হয়। তারা একবার ভুল করবে, দ্বিতীয়বার ভুল করবে না। হ্যাঁ, সো এই ভুল করতে শেখাতে দেওয়াটাও ইম্পর্টেন্ট। তো টিম বিল্ডিংটা খুব ইম্পর্টেন্ট। যেমন আজকেও 25 লাখ টাকা তোলা হবে, গরু কেনা হবে। গতকাল জয়পুরহাটে 5 বিবি হাট থেকে আমাদের গরু কেনা হয়েছে। আমি একটু দেখে বলি কালকে কতগুলো গরু কেনা হয়েছে। কিছু মহিষ এবং গরু কেনা হয়েছে জয়পুরহাট থেকে। এবং ঢাকাতে আমাদের গতকাল 2টা গরু জবাই হয়েছে। 2টা গরুর প্রফিট কত আসছে এটা না বলি, এটা ডিস্ট্রিবিউশন করা হয়েছে। গত পরশুদিন আমাদের ড্রাগন আসছে ঢাকা আউটলেটে, পরশুদিন সেল হয়ে গেছে। গতকাল আবার আনতে হয়েছে। এই যে মোহাম্মদপুর শপ 7টা 12তে ওপেন হয়েছে, মিরপুর শপ 7টা 50-এ ওপেন হয়েছে, আর হচ্ছে বনশ্রী শপ 7টা 58-তে ওপেন হয়েছে। গতকাল রাতে মোহাম্মদপুর শপ বন্ধ হয়েছে 10টা 24-এ, তারপরে মিরপুর শপ বন্ধ হয়েছে 10টা 32-এ এবং মোহাম্মদপুর শপ বন্ধ হয়েছে 10টা 13-তে। সো এগুলো অটোমেটেড চলছে। হ্যাঁ, সো আমি না থাকার পরেও আমাদের কোটি টাকার সেলস প্রতি মাসে হচ্ছে ঢাকাতে, এবং কোটি টাকার গরু কেনাও হচ্ছে, বিক্রিও হচ্ছে আমাদের প্রতি মাসে। আমাদের B2Bতে আমরা নাম বললে অনেকে চিনে ফেলবে, খুবই জনপ্রিয় বাংলাদেশে অনেকগুলো প্রতিষ্ঠান আমাদের কাছ থেকে এখন গরু মাংস নিয়মিত নিচ্ছেন। সো এগুলো মার্কেটিং, ম্যানেজমেন্ট, অপারেশনস, পারচেজিং, এভরিথিং আমাকে ছাড়াই চলতেছে। একটা কথা খুব ইম্পর্ট্যান্ট, এটা হচ্ছে নাম ভুলে গেছি, ইন্ডিয়ান একজন মেন্টর উনি বলছিলেন, সেটা হচ্ছে যে বিজনেসে কোম্পানির মালিককে অপারেশনে ইনভলভ থাকতে হয়, অপারেশনে ইনভলভ না থাকলে সে কোম্পানি চলে না। সেটা একটা মুদি দোকান, সে দোকানটা কখনোই সুপার শপ হতে পারবে না, অনেকগুলো ব্রাঞ্চ ওপেন করতে পারবে না। কোম্পানির মালিককে অথবা যে সিইও পর্যায়ে আছে তাকে গ্রোথ নিয়ে চিন্তা করতে হয়। অপারেশন চালাবে রেগুলার টিম। সো ঢাকার টিম ওগুলো সবই রেগুলার চলতেছে। আমরা এখানেও টিম তৈরি করতেছি, একই মডেল লাগাচ্ছি। তোমাকে কোশ্চেনটা করি, সেটা হচ্ছে আমাদের ট্রাক্টরের চালায় কে? এরিক যদি অনুপস্থিত থাকে তাহলে ট্রাক্টর কে চালায়? শ্যাম চালায়। শ্যাম যদি চালায় অনুপস্থিত থাকে তাহলে আরও 2জন রেডি আছে। সো এখানে টিম তৈরির কিছু পলিসি আছে, যাতে একজন অনুপস্থিত থাকলে তার সাবঅর্ডিনেট এসে ওটা টেক ওভার করতে পারে, সেও অনুপস্থিত থাকলে তার সাবঅর্ডিনেট এসে টেক ওভার করতে পারে। এরকম ব্যাকআপ রেখে কাজ করতে হয়। আমাদের আজকে এখানে কি কাজ চলতেছে, এই ঘরগুলো কাজ একই সময় ফটিকছড়িতে কিন্তু গতকাল আমাদের ঘরের কাজ শেষ হয়েছে, এখন ওখানে গোডাউনের কাজ শুরু হচ্ছে, ভেড়ার ঘরের কাজ শুরু হচ্ছে। আমাদের গতকাল বললাম গরু কেনাকাটা হয়েছে, ঢাকাতে কি সেল হয়েছে, এখানে কি কাজ হচ্ছে সেটা তোমার নিজের চোখে দেখা। সো প্যারালাল সব জায়গায় কাজ চলতেছে এবং টিম কাজ করতেছে। সো আমি মারা গেলে আমার টিমই চালাবে। এবং এখানে আরেকটা ইম্পর্ট্যান্ট ব্যাপার আছে, বাংলাদেশের বেশিরভাগ কোম্পানি শপস, বাংলাদেশের কোম্পানিগুলো এমপ্লয়ীদের সবসময় চুষে খায়। যে কারণে তারা কোম্পানিকে নিজের বলে মনে করতে পারে না, যে এটা তো আমার কোম্পানি। হ্যাঁ, ও কাজ করবে, 8 বছর কাজ করার পরে ও এই কোম্পানির শেয়ার সেলও করে দিতে পারবে। সো আমাদের যে কষাইটা আমাদের সাথে গত 2.5 বছর 2 বছর হলো কাজ করতেছে, মাসুম, ও কিন্তু আমাদের কোম্পানি একটা শেয়ার পাচ্ছে। বাংলাদেশের কোম্পানিগুলো এমপ্লয়ীদের সবসময় চুষে খায়, যে কারণে তারা কোম্পানিকে নিজের বলে মনে করতে পারে না, যে এটা তো আমার কোম্পানি। আমরা এখানে এই সব প্রোগ্রাম চালু করছি, যেটা হচ্ছে কোম্পানির একটা অংশ সে নির্দিষ্ট সময় পর্যন্ত কাজ করলে মালিকানা শেয়ার পেয়ে যাবে। 8 বছর কাজ করলে একজন যদি কাজ করে 8 বছরে তার প্রমোশন হবে, প্রমোশনের সাথে সাথে সে তার কোম্পানির স্টেকও তার বাড়বে এবং আমাদের শেয়ারের ভ্যালুও বাড়বে। সো একটু আগে যে কোশ্চেন করলো যে আমরা কোম্পানিকে কোন জায়গায় দেখতে চাই, আমরা 10 বছর পরে চাই যে আমাদের কোম্পানিতে যে ম্যানেজার পোস্টে আছে, যে অপারেশনের আছে, তারা যেন ঢাকা একটা করে ফ্ল্যাট পায়, তারা যেন তাদের বাচ্চা কাছে পড়াশোনা খরচ যেন ফেসি ফার্ম দিতে পারে, তাদের চিকিৎসা খরচটা ফেসি ফার্ম দিতে পারে। আমরা কিন্তু অলরেডি চিকিৎসা খরচ দিচ্ছি, ওইটা ডান। শপস আমরা লিখিত দিয়ে দিছি তাদেরকে। সো এই টিম বিল্ডিং, শপস, এটার পরে যখন আমরা এই সেটআপগুলো রেডি করে ফেলবো, আমি মারা গেলে কোম্পানি চলবে। এটা লিমিটেড কোম্পানি, উগান্ডাতে আমাদের লিমিটেড কোম্পানি রেজিস্ট্রেশন করা উগান্ডার আইন অনুসারে। সুযোগ সুবিধা, আমার ডেজিগনেশন এটা আসলে অফিসিয়ালি যদি বলি সিইও, আনঅফিসিয়ালি যদি বলি তাহলে হচ্ছে আমি আসলে ফান্ডিং এবং ব্র্যান্ডিং এটা নিয়ে কাজ করি, বেশিরভাগ সময় গ্রোথ নিয়ে কাজ করি।
টিম অপারেশন যেগুলো আছে সেগুলো এখন আমি পুরোটাই ছেড়ে দিচ্ছি। এই মাসে আমাদের অপারেশনের হেড হিসেবে একজন জয়েন করছেন যে যথেষ্ট অভিজ্ঞ। এর আগে সে 10 মিনিট স্কুলে জব করতো অপারেশনে। আর ফ্যাসিলিটি বলতে যে আমার টিএডিএটা আমি কোম্পানি থেকে নিই। আমার পার্সোনাল যেটা খরচ, বাজার খরচ, এটা আমাদের খুবই কম। আর তুমি মনে হয় আমাদের বাসায় গেছো, আমরা ফ্লোরিং করে থাকি, শুধু রান্নার কিছু জিনিসপত্র আছে। আমি খুবই সিম্পল লাইফ লিড করি। অনেকে আমার গাড়ি কেনা নিয়ে অনেকের নেগেটিভ একটা চিন্তাভাবনা আছে। উগান্ডায় পাবলিক ট্রান্সপোর্টের অবস্থা খুবই খারাপ। সো আমি যখন নভেম্বরে গাড়ি কিনলাম, নভেম্বরের 26 তারিখের দিকে, ওই সময়টা আমি খুব সমস্যায় পড়তেছিলাম, যেটা হচ্ছে যে আমাকে বড় বড় যে ফার্মগুলো আছে, বড় ফার্ম যেগুলো আছে 8,000 একর 5,000 একর, এগুলো ভিজিট করা দরকার। এগুলো এমন রিমোট এলাকায় মানে অবস্থিত, সেখানে আসলে গাড়ি ছাড়া যাওয়াই মুশকিল। মোটরসাইকেলে এবং পাবলিক ট্রান্সপোর্টে গেলে খুবই খারাপ অবস্থা হয়ে যায়, আর অনেক সময় টাইম কিল হয় আর কি। যে কারণে ওই সময়টায় আমরা গাড়ি কিনছি, যেটা হচ্ছে আমাদের আসলে ইনভেস্টমেন্ট। যেটা এই যে এখন আমি হয়তো আবার কেনিয়া থেকে পরশুদিন রাত্রে ফিরলাম, 3-4 দিন পরে হয়তো আবার কেনিয়াতে ঢুকতে পারি, কারণ হচ্ছে নাকুরু এবং হচ্ছে এলডোরাডো নামে একটা জায়গা আছে, ওখানে আমি প্রচুর মেশিনারিজ দেখে আসছি, যেটা উগান্ডাতে নাই। হ্যাঁ, এই মেশিনগুলো আমাকে দেখে আসতে হবে আর কি। তো এটা আসলে পাবলিক ট্রান্সপোর্টে খুবই মুশকিল, কারণ অনেক রিমোট এলাকায় যেতে হয়, অনেক টাইম কনজিউমিং ব্যাপার স্যাপার। তো এই যে খরচের ব্যাপারটা আমার আসলে মনে হয় $300 হলেই চলে যায় মাসে। বাকিটা হচ্ছে টিএডিএ লাগে হয়তো $1,000 মতো আর কি। $1,500 আমি মাসে এটা কাভার করতে পারি আর কি। গতকাল একটা অফার আসছে, একটা উদাহরণ দিয়ে বুঝে। গতকাল একটা অফার আসছে, 200 টন মাংস প্রতি মাসে সৌদি আরব পাঠাতে হবে। সো আমাদের এখানে কথা হচ্ছে যে নট ইন্টারেস্টেড। কেন? আমরা এখানে এখন ফার্মিং করতে আসছি, প্রথমে আমাদের এখানে ফোকাস করতে হবে। আমরা প্রোডাকশন রেডি করব, ফ্যাসিলিটি ডেভেলপ করব। এরকম অদ্ভুত সব অফার আসতেছে। আমরা লাকি যে অফারগুলো আসতেছে, বাট এই অফারগুলোতে ডেলিভারি আমরা এখন যদি ফোকাস করতে চাই এই কাজগুলোতে, আমাদের এখানকার কাজে হ্যাম্পার হবে। কেউ একজন আমাকে বললো যে ঠিক আছে ভাই, আমার কাছে 20 কোটি টাকা আছে, আমি উগান্ডা গিয়ে ব্যবসা করতে চাই, হ্যাঁ আপনাকে পার্টনার নিতে চাই। উই আর নট ইন্টারেস্টেড অ্যাট অল। আমাদের এটা একটা খুবই টাফ প্রজেক্ট। যে উদাহরণ সৃষ্টি করতে যাচ্ছি আমরা, এটা বাংলাদেশে বিরল, রাইট? এবং আমাদের সাকসেস পাওয়াটা, এই জায়গাটায় সাকসেস যে পর্যন্ত কথা বলছি, এখানে সাকসেস পাওয়াটা খুবই ইম্পর্ট্যান্ট। এটা 15-20 কোটি বা বড় একটা অ্যামাউন্ট উপার্জন করার চাইতেও বেশি ইম্পর্ট্যান্ট, কারণ আমরা ফেল করলে বাংলাদেশে অনেকে বিশ্বাস হারাবে। একইভাবে আমরা যদি সাকসেস পাই, এই উদাহরণ দেখে অনেক বড় বড় প্রজেক্ট হবে। সো এটা টাকার অঙ্কে যে এটা ইম্পর্ট্যান্ট, যে হ্যাঁ কেউ আমাদের একটা ভালো বিজনেস দিচ্ছে, আমি প্রতি মাসে গরুর মাংস পাঠাবো, দুম্বার মাংস পাঠাবো, সেখান থেকে আমাদের প্রচুর প্রফিট আসবে, আমরা এখনই এটা করতে চাই না। কারোর সাথে পার্টনারশিপে তাদের বিজনেসেও যেতে চাই না। আমরা 100%, যেহেতু এটা খুব বড় বিজনেস, খুবই ইম্পর্টেন্ট বিজনেস, এবং আমাদের পুরো এনার্জি আমরা ফোকাস থেকে এখানেই দিতে চাই। যত বড় অফারই আসুক না কেন, আমরা আমাদের এই ফার্ম এস্টাবলিশমেন্টে সেটা সময়টা দিতে চাই, অন্য কোথাও মনোযোগ দিতে চাই না। হ্যাঁ, আমরা এক্সপোর্ট করব, বাট ওটা হয়তো 2 বছর বা 3 বছর পর। এখন এক্সপোর্ট করার জন্য যে এক্সপার্টিস লাগে, গরুর মাংস এক্সপোর্ট করার জন্য বনস মেশিন কাটা, মাংস কীভাবে প্রসেস করা, এগুলো কিন্তু আমরা ধাপে ধাপে শিখতেছি। আমাদের ঢাকা ফার্মে বনস মেশিন চলে আসছে, আমরা এখন স্টেক সেল করা শুরু করছি, ট্রায়াল চলতেছে, ট্রায়াল বেস আমরা সেলও করা শুরু করছি। আমরা রেডি টু কুক চামড়া বিক্রি করা শুরু করছি। এক্সপোর্ট ফ্যাসিলিটি মানে এক্সপোর্ট করার মতো কোয়ালিটিফুল কাটিং, ম্যানেজমেন্ট, ভ্যাকুয়াম প্যাকিং, এগুলো আমরা ঢাকাতে প্র্যাকটিস করতেছি। তার মানে আমরা করব না তা না, আমরা করব, বাট আমরা এখন শিখতেছি। ওইখানে ট্রায়াল চলতেছে, পাইলটিং চলতেছে, ওটা হয়তো এখানে বড় স্কেলে শুরু হবে, বাট আফটার 3 ইয়ার্স। এটা হচ্ছে মানুষের তিক্ত অভিজ্ঞতা আছে, যে কারণে মানুষের তো খারাপ অভিজ্ঞতা আছে, যে কারণে এটা বলবে, এটা বলাটা স্বাভাবিক। ডেস্টিনি ওইটা একটা নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি। ওইখানে যখনই আপনি একটা ধরেন, ওদের যে প্রোডাক্ট ছিল 1,000 টাকার প্রোডাক্ট, ওটা হয়তো 5,000 টাকা সেল করতেছে, হ্যাঁ, এবং সেলস একটা কমিশনের উপরে দিতে হচ্ছে। আমরা এখন পর্যন্ত ফান্ড নেওয়ার জন্য, ফান্ড কালেকশনের জন্য কখনো বুস্টিং করি নাই 1 টাকা, হ্যাঁ, মার্কেটিং করি নাই। আমরা অর্গানিক গ্রোথ আমাদের।
ডেস্টিনির সাথে আমাদের তুলনা চলে না, কারণ হচ্ছে ওরা একটা এমএলএম কোম্পানি, আমরা এমএলএম কোম্পানি, আমরা ক্রাউড ফান্ডিং কোম্পানি, আমরা প্রজেক্ট করতেছি এবং আমাদের ফিজিক্যাল প্রেজেন্স আছে। ওরা যে পরিমাণ ফান্ড রেজ করছিল, ওদের গ্রোথ কি সেই পরিমাণ কিনা। হ্যাঁ, আমরা ওদের ডেস্টিনির সাথে আমাদের তুলনা চলেই না, কারণ হচ্ছে ওরা কয়েক হাজার কোটি, আমি জানি না কত, মানে প্রচুর বড় অ্যামাউন্ট রেজ করছিল। এখন যে ডেস্টিনি নিয়ে যে গাছের কথা চলে, গাছ কি তারা সত্যি লাগাইছিল, এখনও কিন্তু মানুষ কনফিউজড। গাছের যে ওদের প্রজেক্ট ছিল, গাছ লাগাইছিল, গাছ যদি লাগায় থাকে সেই গাছগুলো এখনও কই, এখনও কি সেই জায়গায় গাছটা আছে? ওদের মেম্বারের বাইরেও কি ওই জায়গাগুলো ভিজিট করার কোনো সুযোগ ছিল? কয়জন দেখছে? আর আমরা তো বাংলাদেশে কুঁড়েঘর করছি এই কারণে, আসেন ভেরিফাই করে যান। একজন ইনভেস্টর পরিচয় গোপন করে এসে দেখে যেতে পারে। এইখানে যে কুঁড়েঘরটা আমরা করছি সেটা কেন করছি? মানুষ, যেমন ধরো তোমার সামনে গত 2 দিন একটা এক্সাম্পল আছে। শামস ভাই আসছে, শামস ভাই আসার আগে ধারণা কি ছিল, আসার পরে ওনার ধারণাটা কি হয়েছে, ঠিক আছে? বাইরে থেকে দেখে একরকম লাগে। আমাদের জমি এখানে আছে, সেটা তো তুমি দেখছো, তুমি কি পুরোটা দেখে শেষ করতে পারছো? সো ফ্যাক্ট হচ্ছে, তুমি নিজেকে দিয়ে চিন্তা করো যে সিইং ইজ বিলিভিং, নিজের চোখে দেখা। শোনা, তুমি কানে কিন্তু একজনের শোনার কথা শুনলে সেটা ভুল হতে পারে, নিজের চোখে দেখা এটা ভুল হবে না। সো ভেরিফিকেশনটা ইম্পর্ট্যান্ট। হ্যাঁ, সো ডেস্টিনি কলাপস করছে বলে আমরা কলাপস করব, এটা ঠিক না। আবার আমরা কলাপস করলেই যে বাংলাদেশে ক্রাউড ফান্ডিং একেবারে বন্ধ হয়ে যাবে, আবার কোনো নতুন কোনো কোম্পানি আসবে না, এটাও ঠিক না। হ্যাঁ, সো আমাদের এখানে কলাপস বলতে কি বোঝানো হচ্ছে? আমরা যে 5,000 একর জমি এখানে নিছি, এই জমিটা কি, তোমাকেই জিজ্ঞেস করি, এখন থেকে 25, এটা যে রাস্তাঘাট সব কমপ্লিট করে হয়ে গেলে এই জমি, এখন ধরো আমি যদি 1 কোটি টাকা কিনে থাকি বা 50 কোটি টাকা কিনে থাকি, 25 বছর পর এই জমির দাম কত গুণ বাড়তে পারে? তোমার আইডিয়া বলো। তুমি রিয়েল এস্টেটে কাজ করতে আসছো, তোমাকে আমি ভেরিফাই করতে বলবো। সেটা হচ্ছে 2000 সালে একটা জমির দাম উগান্ডাতে কত ছিল, রিমোট এরিয়াতে, নট মানে পৌরসভার ভিতরে, রিমোট এরিয়াতে একটা জমির দাম কত ছিল 5 বছর আগে? 5 বছর পরে ওই জমিটার দাম কত হয়েছে? গত 5 বছরে জমির দাম দ্বিগুণ বাড়ছে উগান্ডাতে, তুমি ভেরিফাই করে নিও। 10 গুণ যদি বেড়ে যায় এই জমির দাম, তাহলে 25 বছরে আমি যদি এখানে কিছুই না করি, এই যে ঘর করছি, এখানে কিছু গরু ছাগল পালি আর চুপ করে বসে থাকি, তাহলে কি সবার ইনভেস্টমেন্টের টাকা রিটার্ন করতে পারবো আমি? তাহলে কলাপস করার, ভেঙে যাওয়ার কোনো কিছু দরকার আছে? আমি তো এটা ফিজিক্যাল অ্যাসেট, এটা না যে আমি 10টা মিনি বাস কিনে বিক্রি করে দিছি। অ্যাসেট 2 রকমের, একটা হচ্ছে অ্যাপ্রিসিয়েটিভ অ্যাসেট আর একটা হচ্ছে ডেপ্রিসিয়েটিভ অ্যাসেট। আমি একটা ফ্ল্যাট কিনলাম, একটা মোটরসাইকেল, একটা প্রাইভেট কার কিনলাম, 10 বছর পরের দাম কত হবে? ধরো আমি 20 লাখ টাকা দিয়ে একটা গাড়ি কিনলাম, 5 বছর পরে গাড়ির দাম কত হবে? অর্ধেকের চেয়ে কমে যাবে, ডেপ্রিসিয়েশন হবে। যদি ওই 20 লাখ টাকায় আমি একটা জমি কিনি নবীনগরে, তোমার বাড়ির পাশে, 5 বছর পরে জমির দাম কত হবে? কত গুণ বাড়বে? মিনিমাম ডাবল হবে। সো এটা হচ্ছে অ্যাপ্রিসিয়েটিভ অ্যাসেট। আমরা অ্যাপ্রিসিয়েটিভ অ্যাসেটে বিনিয়োগ করতেছি, নট ডিপ্রিসিয়েটিভ অ্যাসেট। যতদিন যাবে জমির দাম বাড়বে। কোনো কিছু না করে শুধু এই জমিটাই যদি আমরা 25 বছর পর সেল করি, সব ইনভেস্টরের টাকা ডাবল রিটার্ন করতে পারবো, তারপরেও প্রফিট থাকবে। পালানোর কথা যখন আসে, তখনই আসে যখন সে বিজনেসটা ফেল করে। প্রথম হচ্ছে সেফটি। আমার ইনভেস্টমেন্ট, আমি যেমন ধরো অনেকে বলে যে আমি ঘুমাই কী হবে এই পেইন নিয়ে, আমি নিশ্চিন্তে ঘুমাই, এবং খুব ভালো ঘুমাই, তোমার রুম থেকে সম্ভবত আমার ঘুমের ডাক শোনা যায়। সো এখন আমাদের অ্যাপ্রিসিয়েটিভ অ্যাসেট, এইখান থেকে আমি টাকা রিটার্ন করতে পারবো গ্যারান্টি। হ্যাঁ, এই জন্য আমি আরামে ঘুমাই যে হ্যাঁ আমার অ্যাসেট এখানে রয়ে গেছে, 25 বছর পর আমার এটা রিটার্ন আমি যেটা কমিটমেন্ট করছি দিতে পারবো। এরপরে যেটা আসে সেটা হচ্ছে যে আমাদের এখানে বিজনেস সম্ভাবনা কতটুকু। আমি তোমাকে একটা বেসিক হিসাব দিই, বাংলাদেশে একটা গরুর পিছনে আমাদের গড়ে 5,000 থেকে 6,000 খরচ হয়, খাবার খরচ, ঠিক আছে? ধরো রাউন্ড ফিগার আমরা ধরে নিই, হিসাবের সুবিধাতে 5,000 টাকা খরচ হয় একটা গরুর পিছনে সব মিলে। আমরা যদি 1,000 গরু পালি তাহলে বছরে 5 কোটি টাকা খরচ হচ্ছে। যদি আমি 5,000 গরু পালি তাহলে বছরে 25 কোটি টাকা খাবার খরচ, ম্যানেজমেন্ট ফি নিয়ে খরচ হচ্ছে, রাইট? আচ্ছা, আমরা যখন এখানে গরু পালবো, আমার কি খাবার খরচ যেটা সেটা হবে না, আমার খরচ হবে কি ম্যানেজমেন্ট ফি আর ট্রিটমেন্ট ফি। আচ্ছা, তোমার 3 জন মিলে 200টা গরু
চড়াই নিয়ে আসতে পারবে। 200টা গরু তো এখানে এরকমই সময় নেয়, 200টা গরুর জন্য আমরা তিনজনের বেতন কত হবে মাসে, খাবার খরচ টরচ মিলে 30,000 টাকা সব মিলে। তাহলে আমি যদি 6,000 গরু পালি তাহলে আমার 200 জন লোক লাগবে, 200 জন এখানে রাখার লাগবে। হ্যাঁ, একটা ভেটেরিনারি ডাক্তার লাগবে যার স্যালারি একটু বেশি হবে। 200 জনের জন্য বেতন হচ্ছে মাসে হচ্ছে 20 লাখ, বছরে 2.5 কোটি টাকা, আরও 1 কোটি টাকা মেডিসিন, ডক্টর, এগুলো। তাহলে কত হলো? 4 কোটি টাকা। 25 কোটির জায়গায় 4 কোটি টাকা। আমরা যদি এখানে 6,000 গরু উঠাই তাহলে 6,000 মিলিয়ন প্রফিট হবে বছরে। 6,000 মিলিয়ন মানে হচ্ছে মোটামুটি 18 কোটি টাকা। সো প্রফিটটা আসবে অ্যারাউন্ড আমার ধারণা 25 থেকে 30% গ্যারান্টি। হ্যাঁ, কিছু গরু মারাও যাবে, 6,000 গরু থেকে 20টা গরু মারা যাবে। কিছু গরু 6,000 গরু থেকে 1,000 গরু বেশ ব্যাপক প্রফিট দেবে, 6,000 গরু থেকে 3,000 গরু মিডিয়াম প্রফিট দেবে, 500 গরু লস দেবে, কিন্তু ব্যাপক প্রফিট দেবে। অ্যাভারেজ করলে দেখা যাবে যে হ্যাঁ একটা স্ট্যান্ডার্ড একটা প্রফিট আছে, যেটা হচ্ছে 25 to 30% আসতে পারে। এবং গরু যখন তুমি কিনবা, গরুর ব্যাপারটা হচ্ছে গরু ক্যাশ। আমি সূর্যমুখী ফুল এখন লাগাইছি, আমি যদি এটা বিক্রি এখন করতে চাই করতে পারবো না, পুরোটা ফসল উঠতে হবে তারপর বিক্রি। বাট গরু আমি যদি আজকেই বিক্রি করতে চাই, কালকে আমি 10টা গরু বেচে ফেলতে পারবো। হ্যাঁ, তারপর ফুটবল খেলতে পারবো। তো এখন ফ্যাক্ট হচ্ছে যে রানিং বিজনেস যেটা, সেটা তো আমাদের চলবে, আর অ্যাপ্রিসিয়েটিভ অ্যাসেট যেটা, সেটা তো রয়েই যাচ্ছে। সো বিজনেসের যেখানে আরও বড় সম্ভাবনা আছে, সেখানে কোন বোকা এটা রেখে চলে যেতে চায়? সম্মানের সাথেই সব কিছু রিটার্ন করার ব্যবস্থা আছে। ট্রাস্ট কেন করে? এইটা আসলে এটার এখন কী উত্তর দেবো? এটা হচ্ছে যে ইমোশনাল উত্তর হতে পারে। লজিক্যালি বলা যায় যেটা, সেটা হচ্ছে যে আমার গত 10-15 বছরের ট্র্যাক রেকর্ড আছে। হ্যাঁ, আমার 15 বছর পিছনে গেলেও কেউ যারা আমাকে চেনে, যারা চেনে না, 15 বছর পিছনে গেলে আমার ব্যাপারে তারা সঠিক তথ্য পাবে আর কি। হ্যাঁ, যারা সত্যিকার অর্থেই মনের মধ্যে সমস্যা থাকে, তাদের প্রতি 5 বছর পর পর স্ক্যাম রেকর্ড থাকে। হ্যাঁ, আজ এটা করছে, 5 বছর অফ থাকছে, তারপর আবার ওইদিকে ব্যাক করছে। আমার প্রথম দিকে ধারণা ছিল মিডল ইস্ট থেকে বেশি ইনভেস্টমেন্ট আসবে যখন আমি শুরু করি আফ্রিকাতে, কিন্তু বেশি ইনভেস্টমেন্ট আসতেছে ইউরোপ থেকে, মেইনলি ইউকে, সুইডেন, নরওয়ে, জার্মানি, কানাডা, আমেরিকা, অস্ট্রেলিয়া। এবং যারা আসতেছে, বেশিরভাগ লোকজন যারা আসতেছে তারা হচ্ছে যে আসলে প্র্যাকটিসিং মুসলিম ধরনের, যারা ধর্মকে বেশি পছন্দ করে, হালাল উপার্জন করতে চায়, এরকমই বেশি আসতেছে। সো সবার এই ব্যাপারটা যেটা হচ্ছে যে সুদ থেকে বের হয়ে আসতে যাচ্ছে, এরকম মানুষজন বেশি আসতেছে, ধার্মিক মানুষজন বেশি আসতেছে। এবং শিক্ষিত লোকজন, আমার একটা ধারণা ছিল, ভুল ধারণা ছিল, সেটা হচ্ছে হয়তো মিডল ইস্ট বা এদিক থেকে লোকজন বেশি আসবে, এদিক থেকেও আসতেছে অল্প, বাট খুব উচ্চশিক্ষিত মানুষজন এখানে আসছে। যেমন এমআইটিতে জব করেন, এরকম ইনভেস্টমেন্টও আমাদের আছে। এবং আমি নিজে আশ্চর্য হয়ে যাচ্ছি যে এই রকম লোকজন, এত বড় প্রোফাইলের লোকজনও এসে পজিটিভলি আমাদের সাথে আসতে চাচ্ছেন বা আসছেন আর কি। এটা আনবিলিভেবল। আমরা লাকি বলবো না সৌভাগ্যবান বলবো, নিজে সৌভাগ্যবান, আমি লাকি আর কি। হ্যাঁ, এটা কারণ হচ্ছে যে আমাদের ওয়েবসাইট যখন আমি ডিজাইন করি আর কি, তখন আমার একটা ধারণা ছিল যে আপনার স্বপ্ন আমরা গড়ি, ব্যাপারটা, স্লোগানটা ছিল এরকম। সেটা হচ্ছে কর্পোরেটের যারা আছেন, যারা খুব হেক্টিক জবে আছেন, বা আমাদের ডিএনএতে তো কৃষি পুরো বাংলাদেশের লোকজনের, যিনি জীবনেও কৃষি কাজ করেন না, কারণ তার বাবা হয়তো টিচার ছিলেন অথবা সরকারি চাকরিজীবী ছিলেন, কিন্তু তার দাদা হয়তো কৃষি ছিলেন, নানা হয়তো কৃষক ছিলেন। তো ওনারা এই হেক্টিক জব থেকে বের হয়ে আসতে চায়, বের হয়ে এসে তাদের সবার একটা কমন ড্রিম আছে, যারা এরকম বিদেশেও যারা আছেন, যে শেষটা কি, আমি যখন অবসর নেব, যদি আসলেই আমি আমাদের রেসপন্সিবিলিটি বা আছে এই যে জব পিছুটান, এগুলোকে আমি যদি কাভার দিতে পারি, ম্যানেজ করতে পারি, তাহলে আমি কি করব। আমি প্রচুর মানুষকে পাইছি যে ভাই, আমার কমন ড্রিম যে আমি গ্রামে যাব, আমার পুকুর আছে, আমার বাড়ি আছে, সেখানে আমি একটু চাষবাস করব, একটু গরু টরু পালবো, এটা আমাদের কমন ড্রিম আর কি। যারা কর্পোরেট আছেন খুব বড় পদে আছে তাদেরও, বাট তাদের পক্ষে এটা সম্ভব হয় না। হ্যাঁ, সো আমরা দেখছি যে হ্যাঁ সম্ভব হয় না, তাহলে অ্যাটলিস্ট তারা আমাদের সাথে এনগেজ থাকুক, ফার্মিংয়ের সাথে এনগেজ থাকুক। তারা যেন বলতে পারে যে হ্যাঁ, আমি এখন কানাডাতে আছি, অথবা আমি এখন কাতারে আছি, অথবা আমি এখন মালয়েশিয়া, সিঙ্গাপুরে আছি, আমি এই কাজটা করতে পারতেছি না, বাট আমি একটা আফ্রিকাতে একটা ফার্ম আছে, যে ফার্মে আমারও শেয়ার আছে,
এইটা যেন এই ফিলটা তাদের দিতে চাই। এটা তো 3 বছর 3.5 বছর আগে আমাদের 3.5 বছর না 4 বছর আগে ওয়েবসাইট করা। তখনই এটা আসলে আমাদের ডিফাইন করা ছিল যে এই যেটা বললো আর কি, এই ধরনের মানুষজন যারা পারতেছে না, নিজেরা পারতেছে না, তারা অ্যাটলিস্ট কানেক্টেড থাকলো আর কি, এগ্রিকালচারের সাথে কানেক্টেড থাকলো আর কি। আমাদের পুরোটা আসলে সফটওয়্যার আমরা ডেভেলপ করে ফেলছি, যে কে কত ইনভেস্টমেন্ট করছে এটা হিসাব রাখা ম্যানুয়ালি খুবই টাফ। এগুলো সবই আমরা সফটওয়্যার দিয়ে মেনটেন করতেছি। আমাদের নিজেদের আইটি টিম আছে, আইটি টিম এগুলো সম্পূর্ণ ডেভেলপ করতেছে আর কি। ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট এটা পুরোটাই আমাদের ইয়েতে করতেছি আমরা। অ্যাকাউন্টস এগুলো হচ্ছে আমরা এক্সেল এবং ফিজিক্যালি মেনটেন করতেছি। পরবর্তীতে এগুলো আমরা সফটওয়্যারে নিয়ে আসবো আর কি। আমরা তো এগ্রিমেন্ট পেপার আমাদের সফটওয়্যারে দিয়ে দিচ্ছি ওইটা, আর সামনে এটাকে আরেকটু ডেভেলপ করবো। সেটা হচ্ছে যে থার্ড পার্টি নিয়ে আসবো, যারা হচ্ছে যে এগ্রিমেন্ট, তারা যারা বিনিয়োগ করবে এগ্রিমেন্ট পেপারটা থার্ড পার্টিতে গিয়ে সাইন করবে। অর্থাৎ আমাদের ওয়েবসাইটে আসলে ইনভেস্টমেন্ট করার পরে ইনভেস্টমেন্ট যখন অ্যাপ্রুভ করব, তখন সে একটা মেইলে লিঙ্ক পাবে থার্ড পার্টি আরেকটা সফটওয়্যারে, যেখানে আমাদের এগ্রিমেন্ট পেপার থাকবে। সে ওখানে ডিজিটাল সিগনেচার করবে, আমাদেরও ডিজিটাল সিগনেচার ওখানে করা থাকবে। ওইটা ডাউনলোড করে নিলে আমাদের ফিজিক্যালি আর এটা পাঠানোর প্রয়োজন পড়বে না। দুই পক্ষেই সিগনেচার করা থাকবে, এগ্রিমেন্ট পেপার ওখানে চলে আসবে। মানে ফ্রেশি ফার্মের উগান্ডা প্রজেক্টের আপনার সর্বোচ্চ ইনভেস্টমেন্ট ইন্ডিভিজুয়ালি কত হয়েছে এটা কি বলা যাবে? $52,000 ইউরোপ থেকে সিঙ্গেল। কোন সময়টাতে আসছিল এবং তখন কি নিজে মানে অনুভূতিটা কেমন হয়েছিল আপনার? না, ইটস ওকে, আমরা তো ইনভেস্টমেন্ট পাচ্ছি, ইটস ওকে, এটা আসবে। কোনো কিছু নিয়ে ওভার এক্সাইটেড হওয়ার কিছু না, এটা আমাদের এরকম আসবে। এখন যেমন গতকাল একটা অফার আসছে, $1,00,000 ইনভেস্টমেন্ট করবে সে, আর একজন আসছে $30,000 এরকম। সো আমাদের আসলে মানে যিনি $250 ইনভেস্ট করতেছেন আমাদের দুম্বা প্রজেক্টে, উনিও আমাদের সম্মানিত ইনভেস্টর। যিনি অনেক বেশি ইনভেস্টমেন্ট করতেছেন উনিও ইনভেস্টর। স্ট্যাটাস আমরা একই রকম গুরুত্ব দিচ্ছি সবাইকে। আমাদের অনেক বড় ইনভেস্টমেন্টের তুলনায় আমাদের টার্গেট হচ্ছে ছোট ইনভেস্টমেন্টগুলোই না, যেন হচ্ছে কোনো চ্যালেঞ্জের মুখে পড়লে তাকে আমরা যদি রিটার্ন করতে হয় দ্রুত রিটার্ন করে দিতে পারি। সো আমাদের আসলে 200 জনের মানে $1,00,000 করে 200 জনের কাছ থেকে $2 কোটি এটা তোলার টার্গেট না। আমাদের কথা হচ্ছে আমরা 1500 বা 3000 জনের কাছ থেকে স্মল ইনভেস্টমেন্ট নিয়ে দাঁড় করানো, যাতে বেশি মানুষ এখানে এনগেজ হতে পারে। যিনি আমাদের ইনভেস্টর তিনিই তো পরবর্তীতে আমাদের অ্যাম্বাসেডর। এক নাম্বার হচ্ছে যে আমি আফ্রিকায় আসবো, উগান্ডা আসবো, এটা নিয়ে আমি কতদিন ধরে লিখতেছি? প্রায় 10 বছর। সো 10 বছর আগে কি আমি জানতাম যে আগস্টের 5 তারিখে শেখ হাসিনা পালায় যাবে? ওই নেতাদের পালাতক লিগার, ওদের টাকা নিয়ে আসতে হবে আমাকে, ঠিক আছে? এক নাম্বার। 2 নাম্বারটা হচ্ছে যে কোনো রাজনৈতিক দলের যিনি পদে আছেন, সেটা আওয়ামী লীগ, বিএনপি হোক, এনসিপি হোক, আমরা তাদের টাকা নিতে উৎসাহী না। হ্যাঁ, আমরা রাজনীতিটাকে, আমাদের বিজনেসটাকে বিজনেসের জায়গায় রাখছে, রাজনীতিকে পুরো আলাদা, রাজনীতি থেকে আমরা আলাদা থাকতে চাই। হ্যাঁ, আমাদের আগস্ট মাসে দুবাইয়ের লাইসেন্স করা হয়েছে। আমি 2023 সালে উগান্ডায় ঘুরে গেছি। আমি কি করব সেটা তো আমার 2022-23 সালের লেখাগুলোতেই আছে। এবং আমাদের উগান্ডা আসার যে ভিসা, আমি আগস্টের 5 তারিখে 4 তারিখে শাহবাগে ছিলাম। কী অবস্থায় ছিলাম ওগুলো না বলি, ক্রেডিট নেওয়ার কিছু নাই। 5 তারিখে আমি বাংলা মোটরে ছিলাম। বাংলা মোটরে 1:27 মিনিটে আমি 2টা মেসেজ পাইছি। প্রথম মেসেজ ছিল আসলে তখন ওটা পাবলিকলি আসে নাই। প্রথম মেসেজ আমি ভেতর থেকে নিউজ পাইছি যে হাসিনা পালাচ্ছে, 1 নাম্বার। সেকেন্ড মেসেজ ছিল আমার উগান্ডার ভিসা হয়ে গেছে। সো আমি উগান্ডার ভিসার অ্যাপ্লাই তো আরও আগে করা, ঠিক আছে? সো বাট আমার প্ল্যান ছিল যে আমি আগে দুবাইয়ে আমার ভিসাটা কমপ্লিট করব। ভিসা কমপ্লিট করে আমাদের কোম্পানির লাইসেন্স ওই আগস্টের 29 তারিখের দিকে মনে হয় পাইছি, আরেকটু আগে করা, ওটা অ্যাপ্লাই করা ছিল। ওটা শেষ করে আমার এখানে আসার কথা ছিল। সো আমি এই যে কোশ্চেন, এটা পুরোপুরি আসলে ইনভ্যালিড একটা কোশ্চেন। আমি কদিন আগে শুনলাম যে এনসিপি টাকা পয়সাও নাকি মানে আমাদের এখানে আসতেছে। তো এটা সম্ভব না। আমরা যখন কেউ আমাদের এখানে ইনভেস্ট করে, আমরা তাদেরকে নিরীহ একটা কোশ্চেন করি। অনেকেই কোশ্চেন শুনে খেপে যায়। আমরা তাদের জিজ্ঞেস করি আপনার টাকাটা হালাল উপার্জন করা কিনা। হ্যাঁ, যারা হালাল উপায়ে উপার্জন করার টাকা না, তারা খুব টিকার খায় এই কোশ্চেন শুনলে, ঠিক আছে? এটা লং টার্মের ব্যাপার। তো আমরা আসলে এখানে আমাদের সাকসেস যদি আমরা পাই, আমাদের লেখা দেখে যেমন বলতে পারি যে অনেকে এখন কয়েকটা ইউনিভার্সিটিতে 15-20 জন তাদের মাস্টার্সের থিসিস আমাদেরকে বা আফ্রিকা নিয়ে করতেছে। আমি অন্তত 25 জনের নাম বলতে পারবো যারা হচ্ছে এখন অনার্স করতেছে ইউরোপে আফ্রিকা নিয়ে, আমাদের দ্বারা ইনফ্লুয়েন্সড।
মাস্টার্স করছে 3-4 জন এরকম আমি বলতে পারবো। এটা একাডেমিক দিকের ব্যাপার। আর একটা ব্যাপার হচ্ছে যে এখন আমরা যদি এখানে সাকসেস পাই, এখন অনেকে হুজুকে পড়ে হয়তো অল্প টাকা পয়সা নিয়ে উগান্ডা চলে আসছেন, যেটা ব্যাপারে আমি বলছি যে না, এখানে আসলে বড় ফান্ড লাগবে। তবে আফ্রিকানে যে আগ্রহটা বাংলাদেশে তৈরি হয়েছে, সেটা এই হাইপটা তোলার জন্যে পজিটিভলি যদি বলি তাহলে আমরা দায়ী, নেগেটিভলি বলি তাহলে আমাদের জন্য এটা হচ্ছে অনেকটা আমরা একটা ভালো উদাহরণ সৃষ্টি করতে পারছি। আর এই উদাহরণটা আমি সবাইকে অনুরোধ করবো, এই উদাহরণটা সাকসেস পর্যন্ত যাক, আর 2টা বছর ওয়েট করেন, হুজুগে চলে আসেন না, আমাদের সাকসেসটা দেখেন, তারপরে আসেন। বাংলাদেশে উপকৃতের ব্যাপার যেটা, সেটা আমাদের আমাদের যেটা প্ল্যান সেটা হচ্ছে আমরাও গাইড করা শুরু করবো এখানে আসার ব্যাপারে, বাট সেটা আমরা নিজেরা প্রমাণিত সাকসেস পাওয়ার পর তারপরে হচ্ছে আমরা হয়তো এই সাপোর্টটা দেওয়া শুরু করবো, নট নাও, আফটার 2-3 ইয়ার্স। আসলে সারা পৃথিবীতে ইসলাম প্রচার হয়েছে কীভাবে, আমাদের ভারতবর্ষে ইসলাম আসছে কীভাবে, ইন্দোনেশিয়াতে ইসলাম গেছে কীভাবে, তাই না? আরব বণিকদের মাধ্যমে, তাই না? দরবেশরা মানে পীর ফকির দরবেশ ওনারাও গেছেন, ওনারাও আসছেন, বাট যেমন দেখা যায় যে আমাদের চট্টগ্রামে আরব বণিকদের মাধ্যমে ইসলাম আসছে। ভারতবর্ষে ইসলাম প্রচার হয়েছে কিন্তু মানে তলোয়ারের মাধ্যমে না, ভালোবাসার মাধ্যমে। আমরা এখানে যেটা কাজ করতেছি, আমরা কাজে ফোকাস, হ্যাঁ, আমরা কাজে ফোকাস। আমরা হয়তো কিছু পরবর্তীতে ভালো ভালো কাজ করার, মানে এখানে হয়তো একটা হসপিটাল, স্কুল, আমাদের যখন সামর্থ্য হবে তখন এগুলো কাজের দিকে আমরা জড়িত হব। বিজনেসটাকে বিজনেসের জায়গায় রাখা ভালো। ধর্মের ব্যাপার যেটা, সেটা হচ্ছে আমরা যদি সচ্চরিত্রবান হই, আমাদের মাধ্যমে যদি এখানে মানুষজন ভালো কাজ দেখে উৎসাহী হয়ে কেউ এসে যদি এখানে ধর্ম ইসলামে আগ্রহী হয়, তাহলে সে আমাদের এখানে না এসে সে মসজিদে যাবে। হ্যাঁ, আমাদের কাজ হচ্ছে আমাদের বিজনেসে ফোকাস রাখা, ভালো ভালো কাজ করা। আমাদেরকে দেখে কেউ যদি সরাসরি ইন্সপায়ার্ড হয়, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। আর যেমন এখানে আমরা দাওয়াতি কাজকাম বলতে যেটা বোঝাই ডিরেক্টলি, ওইটা আসলে আমরা ওইভাবে উৎসাহী না, কারণ হচ্ছে যে সেন্সিটিভ ইস্যু, আমরা বিজনেস করতে আসছি। হঠাৎ করে কেউ যদি ক্লেম করে বসে যে আমরা টেরোরিস্ট, তাহলে এটা বড় একটা বিপদ। সো আমাদের কাজে ফোকাস থাকতে হবে। এমনিতে যেটা দান করা, ভালো ভালো কাজগুলো করে যাওয়া, এটা তো চলমান থাকবে। হ্যাঁ, ধর্মের বিষয়ে আমি ধার্মিক মানুষ, ধর্ম পছন্দ করি, ধর্মের পথে থাকতে চাই, হালাল উপার্জন করতে চাই, বাস এটুকুই। অর্গানিক বলে সকালের নাস্তা 2000 টাকা বিক্রি করতে আমি উৎসাহী না, নাম্বার 1। আবার অর্গানিক এবং প্রাকৃতিক এইটার মধ্যে ডিফারেন্সটা বোঝা দরকার। বাংলাদেশে যারা অর্গানিক বলে বিভিন্ন সব বিক্রি করতেছে, এদের বিষয়ে আমার কমেন্টস হচ্ছে যে হয় তারা বাংলাদেশে অর্গানিক বলতে কি বোঝায় অ্যাকচুয়ালি সেটা বোঝে না, অথবা তারা মিথ্যা বলতেছে। সো বাংলাদেশে অর্গানিক ফসল উৎপাদন হাতে গোনা 2 থেকে 3 জন ছাড়া কেউ করতেছে বলে আমার মনে হয় না। খুবই অল্প, 2-4 জন হাতে গুনে বলা যাবে। তারা যে পরিমাণ প্রোডাকশন করতেছে সেটা হচ্ছে যে 0.0001% চাহিদা তুলনায় না। এখন এইখানে যেটা আমরা উগান্ডাতে যে কাজ করতেছি, এখান থেকে বাংলাদেশে অর্গানিক ফুড পাঠানো খুবই বড় একটা চ্যালেঞ্জ, কারণ লজিস্টিক্সে যে পরিমাণ টাকা যাবে, ওই টাকাতে আসলে বাংলাদেশে সুলভ মূল্যে মানুষ যেন খেতে পারে সেই মূল্যে প্রোডাক্ট পাঠানো খুবই টাফ। কাঁচা মাল যেমন ধরো টমেটো পাঠানো সম্ভব না, কাঁচা অ্যাভোকাডো পাঠানো কঠিন, প্রাইস অনেক বেশি পড়বে। যে ফসলগুলো প্রসেস করা যায়, যেমন ধরো ডাল পাঠাতে পারা যেতে পারে, জোয়ার এগুলো পাঠানো যেতে পারে, তারপরে লজিস্টিক্সে প্রাইস বেশি পড়বে। সো এখান থেকে বাংলাদেশে আমরা ফসল এবং পণ্য পাঠায় যে পারবই এটা বলা যাচ্ছে না, এটা তোমার কস্টিং হিসাব করতে হবে। দিন শেষে মানুষ টাকা দিয়েই তো কিনবে, তাই না? 2000 টাকাতে তো সকালে নাস্তা খাওয়াটা এটা তো আসলে সবার পক্ষে সম্ভব না, হ্যাঁ, অল্প কিছু লোকজনের পক্ষে সম্ভব হতে পারে। তো এই জন্যে আমাদের বাংলাদেশে এখান থেকে পণ্য পাঠায় যে আমরা খুব সুবিধা করতে পারবো তা না, প্রাইসিংয়ে আসলে মিলবে না হয়তো বা, এটা কঠিন হবে, লজিস্টিক্সে অনেক বেশি যাবে। বরং এখানে উৎপাদন করে এইখান থেকে কঙ্গোতে পাঠানো, এখান থেকে সাউথ সুদান, কেনিয়াতে পাঠানো, এইখানেই এটা ভালো একটা বাজার আছে, এখানেই চমৎকার একটা বাজার আছে। বাংলাদেশ থেকে লিগালি বাংলাদেশের বাইরে বিনিয়োগ করাটা আইন সিদ্ধ না, এটা বেআইনি কাজ। সো বাংলাদেশে থেকে আমরা বিনিয়োগ নিতে পারতেছি না। আমরা রিসেন্টলি গত মাসে ইউকেতে কোম্পানি রেজিস্ট্রেশন করছি, এখন ওয়াইজ অ্যাকাউন্ট আমরা পেয়ে গেছি। এখন স্ট্রাইপের মাস্টার কার্ডে আমরা পেমেন্ট নেওয়ার ট্রাই করার জন্য ডেভেলপমেন্টের কাজ চলতেছে। গতকাল আমরা টেস্ট করছি যে ওয়াইজ থেকে আমাদের ওয়াইজের টাকা বাড়িয়েছে, ওয়াইজ থেকে আমরা উগান্ডার ব্যাংকে
টাকা নিয়ে আসতে পারছি। তো আমরা যে স্টাইপ অ্যাকাউন্ট যদি আমাদের সফটওয়্যার ইন্ডিকেটেডের অনুমতি পেয়ে যাই, সেক্ষেত্রে বাংলাদেশ থেকে যারা এন্ডোর্স করা ডলার আছে ভিসা মাস্টার কার্ডের, শুধু তারাই বিনিয়োগ করতে পারবেন। ওইটা লিগাল স্ট্রাকচারের বাইরে আসলে আমাদের যাওয়ার ইচ্ছা নাই। কাজে বাংলাদেশ থেকে আসলে ওইভাবে বিনিয়োগ করার সুযোগটা আমি একটু কঠিনই দেখি। এটা খুব লিমিটেড অপশন থাকবে, সেটা হচ্ছে ভিসা মাস্টার কার্ডের মাধ্যমে। শুধু দেশের বাইরে থেকে ইউরোপ বা অন্য জায়গা থেকে এটা পাঠাতে খুব একটা সমস্যা নাই। এটা নিয়মিত আসতেছে, রেগুলার আসতেছে। সো আমাদের ওয়েবসাইট আছে যেটা freshy.farm, ওইখানে গেলে মিশন আফ্রিকা এবং প্রজেক্ট দুম্বা দুটা পেজ আছে, ওইখান থেকে আপনারা ডিটেলস দেখতে পারবেন। আর আমাদের কাস্টমার সার্ভে, আমাদের অফিসিয়াল যে পেজ ফ্রেশি ফার্ম অফিসিয়াল, Facebook/ফ্রেশি ফার্ম অফিসিয়াল, ওখানে আপনারা পেজে মেসেজ দিতে পারেন। আর আমাদের হটলাইন নাম্বার যেটা আছে কাস্টমার সাপোর্টের, ওটা হচ্ছে 01 হোয়াটসঅ্যাপ নাম্বার, এটা +88 018104 তারপরে 4টা 0। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে আপনারা ইনফরমেশন পেয়ে যাবেন, সাপোর্টটা পেয়ে যাবেন। সমালোচকদের বলবো যে খুব ভালোভাবে খেয়াল রাখেন যে আসলে আমরা কি করতেছি, কীভাবে করতেছি। 3-4 বছর পর্যন্ত আমাকে গালাগালি করতে পারবেন, 5 বছর পরে গালাগালি করাটা কঠিন হবে। এই পর্যন্ত আমি জানি আমাকে 5 বছর গালাগালি খেতে হবে। অনেকে অবিশ্বাস করবেন, সব কিছু ঠিকঠাক থাকার পরেও শুনতে হবে, এবং 5 বছর পরে সাকসেস পাওয়ার পরে এটা শুনতে হবে যে এই লোক তো মানুষের টাকা দিয়ে বড়লোক হয়েছে। এটা তো দ্যাটস ইট, ওকে। এই গালি খাওয়া বা এগুলোর চাইতে আমার সাকসেস পাওয়াটা বেশি ইম্পর্টেন্ট, ওখানে ফোকাস করার কোনো বিষয় নাই। যারা ইনভেস্টমেন্ট করছেন তারা আসলে ভরসা করছেন আমার উপর বা আমাদের কোম্পানির উপর, তাদেরকে থ্যাঙ্কস। এটা আমরা রিটার্ন করব, এই ভরসা করাটাকে আমরা রিটার্ন করব। আর অনেকে ভাবতেছেন যে আসলে মানে দেখি না কি হয়, দেখে শুনে তারপর বিনিয়োগ করব। সেটা আমি বলবো যে যারা বড় অ্যামাউন্ট করতেছেন তারা আমাদের এখানে এসে বেড়ায় যেতে পারেন, আমাদের এখানে উগান্ডায় ঘুরে যেতে পারেন। যে 50 লাখ বিনিয়োগ করার আগে 1 লাখ টাকা খরচ করে ঘুরে যাওয়া ভালো। আর এটা হচ্ছে আমাদের কি কাজ করছি আমাদের ইউটিউব চ্যানেলে আছে ফ্রেশি ফার্ম। আমরা কি কাজ গত 3-4 বছর ধরে করতেছি, পিছন থেকে দেখে আসলে এটা ভালো হবে আর কি। মানে পেছন থেকে আমাদের ট্র্যাক রেকর্ডগুলো দেখে আসেন। আমাদের গত 3.5 বছর যে বিনিয়োগ করছেন যারা, তাদের সাথে কথা বলতে পারেন। যারা আমাদের ফার্মে ভিজিট করে আসছেন তাদের সাথে কথা বলতে পারেন, নিজে ভিজিট করতে পারেন। আমাদের বাংলাদেশে পোরশাতে, নওগাঁ উপজেলার পোরশা উপজেলায় নোনহার গ্রামে আমাদের যে ফার্ম আছে সেটা ভিজিট করতে পারেন, আমাদের উগান্ডা ফার্ম ভিজিট করতে পারেন। যাচাই বাছাই করে তারপরে ডিসিশন মেক করাটা জরুরি আর কি। ট্যুরিজমের পার্ট আমরা অফিসিয়ালি ঘোষণা দিব, এটা আসলে এখনই ঘোষণা দেওয়ার কিছু নাই। আমরা তো মাত্র শুরু করলাম। যারা বেড়াতে আসতে চান আসতে পারেন, নো প্রবলেম। তবে হ্যাঁ, যারা বেড়াতে আসতে চান তারা আসতে পারেন। তবে আমি বলবো যেটা, যারা আওয়ামী লীগের লিডার আছেন তাদের আসার প্রয়োজন নাই। মানে পলিটিক্যালি যারা খুব ভালোভাবে ইনভলভ, যে কোনো রাজনৈতিক দলের, আমি এই রাজনীতি থেকে দূরে থাকতে চাই। বা যারা হারাম ইনকাম করতেছেন, টাকা এখানে নিয়ে এসে এখানে করবেন, বাস আমাদের এসবের দরকার নাই। আমরা এখান থেকে থেকে আমরা দূরে থাকতে চাই। আমরা হালাল বিজনেস করতে চাই, আমরা আমাদের মতো বিজনেস করতে চাই, দ্যাটস ইট।